জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের 2026-এর যে অ্যান্সার কিটা দিয়েছে সেখান থেকেই 18 তারিখের থার্ড শিফটের যে ম্যাথের প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে ডিসকাস করব। কেমন? টোটাল 11টা সেটের পরীক্ষা হয়েছিল, যার মধ্যে এটা হচ্ছে আমাদের 10 নম্বর সেট। 9টা সেটের ভিডিও আমরা আপলোড করে দিয়েছি। তোমাদের যদি প্রয়োজন মনে হয় তো ওই ক্লাসগুলো একবার করে নিও, ঠিক আছে? তোমাদের দেখবা লাভই হবে ক্লাসগুলো করে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, বলছে একটি পাইপ একটি ট্যাঙ্কিকে 5 ঘন্টায় পূর্ণ করতে পারে এবং দ্বিতীয় পাইপটি সেটিকে 10 ঘন্টায় খালি করতে পারে। যদি উভয় পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কিটি পূর্ণ হতে কত সময় লাগবে, তাই তো? দেখো, আমাকে বলেছে যে একটা ট্যাঙ্কি আছে, যেটাকে একটা পাইপ আছে, আমি ধরলাম এক্স, সে হচ্ছে কত 5 ঘন্টায় পূর্ণ করছে। একটা পাইপ আছে ওয়াই, সে সেম ট্যাঙ্কিকে তোমার 10 ঘন্টায় খালি করে দিচ্ছে, তাই তো? তো যেহেতু এই ট্যাঙ্কিটা মানে এই পাইপটা খালি করছে, তো এটাকে আমি নেগেটিভ চিহ্ন দিয়ে রাখলাম, ঠিক আছে? এবার দেখো, দুজনেই তো সেম ট্যাঙ্কেই ভর্তি করছে, খালি করছে না। তো ট্যাঙ্কের পরিমাণ আমরা কি করে জানবো? এই দুটোর এলসিএম। তো 5 আর 10-এর এলসিএম কত হয়ে যায়? 10। তো 10 ইউনিট কি হয়ে গেল তোমার টোটাল ট্যাঙ্ক। এই 10 ইউনিট ট্যাঙ্কে এক্স যখন 5 ঘন্টায় পূর্ণ করে দিচ্ছে, তার মানে 1 ঘন্টায় কত পূর্ণ করে হবে? 2 ইউনিট। আর ওয়াই যে আছে সে 10 ইউনিটকে 10 ঘন্টায় খালি করছে, তার মানে 1 ঘন্টায় কত খালি করে হবে? 1 ইউনিট, ঠিক আছে? -1 দিয়ে রাখছি। এবার বলছে উভয় পাইপ একসাথে খোলা হয়। তো এক্স আর ওয়াই যদি একসাথে খোলা হয় তাহলে কি হবে? দেখো, 2 প্লাস -1 এক্স প্লাস ওয়াই। তো এই দুটো যদি আমি করি কত হচ্ছে? 1 আসছে, তাই না? দেখো, যদি প্লাস চিহ্নতে আসে মানে পজিটিভ আসে, তার মানে কি পূর্ণ হচ্ছে। যদি এখানে মাইনাস চিহ্ন আসতো তাহলে কি হতো? খালি হতো, তাই তো? তার মানে দুজন যখন কাজ করছে তো 1 ঘন্টায় 1 ইউনিট ভরছে, তাহলে 10 ইউনিট ভরতে কত সময় লাগবে? এটাকে 1 দিয়ে ভাগ করে দাও, তো কত হবে? 10 ঘন্টা। এটাই তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ডি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কত টাকার ওপর 15% সাধারণ সুদের হারে 2 বছরে 480 টাকা সুদ অর্জিত হবে, তাই তো? তো দেখো, এটা যদি বেসিক করি কিভাবে করব? আমরা কি জানি? সিম্পল ইন্টারেস্ট মানে এসআই সমান সমান কি হয়? প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু হচ্ছে টাইম বাই তোমার কি 100, তাই তো? তো এখানে তুমি মান রেখে দাও। দেখো, আমাকে সিম্পল ইন্টারেস্ট দিয়েছে 480 টাকা, প্রিন্সিপাল আমাকে বের করতে হবে, আর আমাকে দিয়ে দিয়েছে 15%, টাইম আমাকে দিয়ে দিয়েছে 2 বছর, বাই তোমার কি 100। ব্যাস, এটাকে তুমি কাটাকাটি করে দাও। দেখো, 15 দুয়ে কত? 30, 30 দিয়ে যদি একটা শূন্য কেটে যাবে, 3 বারে 16। তাহলে যদি আমাকে পি বের করতে হয় তো এই 100 টাকা এর সাথে গুণ করে দিতে হবে। তো পি সমান সমান কত আসবে? 1600 টাকা, তাই না? তো এটাই আমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ, ঠিক আছে? এইভাবে তোমরা করে নিবা। নাহলে তোমরা এইভাবেও ডিরেক্টলি ভাবে করে দিতে পারো। সরল সুদ তো আমরা প্রত্যেকে জানি কি হয়, যে প্রত্যেক বছর সেম থাকে। যদি প্রথম বছর 15% হয় তো দ্বিতীয় বছরের টোটাল সরল সুদ কত হবে? 15 দুগুণে 30% সরল সুদ। আর এটারই মান আমাকে প্রশ্নে দিয়ে দিয়েছে 480 টাকা, তাই তো? আমাকে 100%-এর মান বার করতে হবে। তো দেখো, শূন্য দিয়ে শূন্য কেটে গেল, 3 দিয়ে এটা কেটে গেল 16 বার। তো 1%-এর মান আমি কত পেলাম? 16। তাহলে 100% কত হবে? কারণ প্রিন্সিপাল তোমার 100% হয় সবসময়। 100%-এর মান কত হবে? 1600, তাই না? এইভাবেও তোমরা করে নিতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিম্নলিখিত উপাত্তের মোড আমাকে বের করতে হবে। তো মোড বের করার মানে মোড কি, যেটা এইখানে যতগুলো ডাটা দেওয়া আছে সব থেকে মানে যে সংখ্যাটা বেশিবার রিপিট হয়েছে সেটাই তোমার মোড হয়ে যাবে। তো দেখো, আমরা যদি প্রথমে 46 দেখি কতবার হয়েছে? একবার। আর 46 কোথায় আছে? এখানে একটা, দুইটা। 46 তোমার 2 বার আছে, তাই তো? 42 দেখো, এখানে একবার, 2 বার, আর 42 এখানে নাই, তো 42ও 2 বারই আছে। 48 দেখো, প্রথমে একবার, এখানে একবার, 2 বার, এখানে একবার, 3 বার, আর 48 নেই, তো 48 হচ্ছে 3। তো আমার মনে হচ্ছে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। 47 চেক করে নিই। 47 দেখো, 1 2 2 বারই আছে, তো সব থেকে বেশি রিপিট কি হয়েছে? 48, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন শিক্ষার্থীর নম্বর ভুলবশত 100 এর পরিবর্তে 84 নথিভুক্ত করা হয়েছে। এর ফলে ক্লাসের গড় নম্বর 87 কমে গেছে। ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা কত? তা আমি ধরলাম ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক্স, তাই তো? এবার কি বলেছে? একজন শিক্ষার্থীর নাম্বার 100-র পরিবর্তে তোমার 84 নথিভুক্ত করা হয়েছে, তার মানে কত কম নথিভুক্ত করা হয়েছে? তোমার 16। তো বলছে এই 16 নাম্বার নথিভুক্ত করার কারণে কি হয়েছে? টোটাল ক্লাসের 8/7 নাম্বার কমে গেছে, তাই তো? তো টোটাল ক্লাসের আমি সংখ্যা ধরেছিলাম এক্স, প্রত্যেকের যদি 8/7 কমে যায়, ঠিক আছে? এটা কেন কমছে? এই 16 নাম্বার কম করার জন্য, সমান সমান 16। এখান থেকে তুমি এক্স এর মান বার করে দাও। 8 বার এটা কেটে গেল 2 বার, এক্স সমান সমান কত হবে? এই 7টা গিয়ে গুণ হয়ে যাবে, 7 দু গুণই 14। তো টোটাল শিক্ষার্থীর সংখ্যা কত? 14 জন, অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে। দ্রুতগামী ট্রেনটি ধীরগতির ট্রেনে বসে থাকা এক ব্যক্তিকে 10 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে। দ্রুতগামী ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো, তাই তো? দেখো, যদি ধরো দুটো ট্রেন একসাথে যাচ্ছে, ঠিক আছে, এই দুটো ট্রেন একসাথে যাচ্ছে, এই ট্রেনটা তোমার আসতে চলছে, তো এখানে একটা ব্যক্তি বসে আছে, এই ট্রেনটা জোরে চলছে, ঠিক আছে। এবার ধরো যদি এই ট্রেনটাকে ক্রস করে, কিন্তু আমাকে এখানে প্রশ্ন কি বলেছে, ব্যক্তির সাপেক্ষে দিয়েছে। তার মানে কি ট্রেনটা, এবার ট্রেনের কম্পেয়ার ট্রেনের সাথে হবে না, শুধুমাত্র ব্যক্তিটার সাথে হবে। আর আমি তোমায় কি বলছি, ব্যক্তিটা কি হয়ে যায়, একটা সিঙ্গেল তোমার মানে সিঙ্গেল পিস হয়ে যায়। তো ট্রেন যখন কোনো সিঙ্গেল পিসকে ক্রস করে তখন কি হয়, সে নিজের লেন্থকেই ক্রস করে, তাই না? তার মানে এই ট্রেনের যেটা ডিস্টেন্স, মানে আমরা কি জানি যে ডিস্টেন্স সমান সমান কি হয়, স্পিড ইন্টু টাইম, তাই তো? তো দেখো এখানে স্পিড তো আমরা জানি যে দুটো ট্রেন একদিকে যাচ্ছে, তার মানে কি রিলেটিভ স্পিড বিয়োগ হয়ে যাবে। টাইম আমাকে দিয়ে দিয়েছে 10 সেকেন্ড, আমাকে ডিস্টেন্স বার করতে হবে। আর এখানে আমাকে কি দিয়েছে, যে ট্রেনের দৈর্ঘ্য। তো তার মানে কি ট্রেন যদি একটা সিঙ্গেল পিসকে পার করে, তার মানে ট্রেন নিজের লেন্থকেই ক্রস করছে। তো এই ক্ষেত্রে ট্রেনের যেটা লেন্থ আছে সেটাই তোমার কি ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করবে, তাই না? তাহলে আমরা কি জানি, দেখো আমাকে বলেছে দ্রুতগামী ট্রেনটির দৈর্ঘ্য, মানে ডিস্টেন্স আমাকে বার করতে হবে, যার জন্য আমাকে স্পিড কত দিয়েছে, 40 আর 20, যেহেতু একই দিকে চলছে তার মানে বিয়োগ হয়ে যাবে। 40 থেকে 20 গেল, তো 20। এবার দেখো আমাকে দিয়েছে এটা কততে, ট্রেনের দৈর্ঘ্য মিটারে বার করতে হবে, আর টাইম আমাকে দিয়ে দিয়েছে সেকেন্ডে। তার মানে এই যে এই 20 এলো, এটা তোমার কি এসছে, কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? কিলোমিটার প্রতি ঘন্টা। তো এটাকে মিটার প্রতি সেকেন্ডে করার জন্য কি করতে হবে, 5/18 দিয়ে গুণ, ইন্টু আমাকে দিয়ে দিয়েছে টাইম 10 সেকেন্ড। ব্যাস, এখান থেকে তুমি কাটাকাটি করে তোমার অ্যান্সার বার করে নাও। তো দেখো, যদি 5×20 = 100, 100 আর 10-এ 1000, তাই তো? 1000, আর বাই হচ্ছে তোমার 18। দুইবার এটা কাটলে হয়ে যাবে 9, দুইবার এটা কাটলে হয়ে যাবে 500। তো এটা কত পড়ে যাবে, 5×9 = 45। 50 থেকে 45 বাদ দিলে কি হয়ে যাবে, সরি 50 থেকে 45 বললে 5, আবার শূন্য নামবে, আবার 5×9 = 45, আবার দশমিক নিয়ে আবার 5×9 = 45, আবার 5×9 = 45, এভাবে চলতেই থাকবে। তো দেখো কাছাকাছি মান কি হয়ে যাবে তোমার, এখানে তোমার কাছাকাছি মান হয়ে যাবে অপশন নাম্বার ডি, 56। কেন বলো তো, দেখো 55ও দিয়েছে, 56ও দিয়েছে, কিন্তু দেখো যদি তুমি 100% ধরো, ঠিক আছে, তাহলে 100 যদি কাছে ধরি, শুধু এই 55কেই দেখো, এটা বাদ দিয়ে দাও। 55কে যদি দেখি, তো এখানে যদি 55 হয় তো এখানে 45 হবে, তাই তো? তার মানে 100-র কাছে কোনটা আছে, এইটা আছে নিশ্চয়ই কাছে, তাই না? কারণ 55 থেকে 100 আসতে গেলে আমাকে 45 ঘর আসতে হবে, কিন্তু 45 থেকে যদি 100 যেতে হয় তার মানে আমার কি 55 ঘর যেতে হবে। তো কাছে তো তোমার এটাই হলো না, আর আমাকে বলেছে যে আপনার নিকটতম পূর্ণ সংখ্যায় রাউন্ড অফ করতে। তো নিকটতম পূর্ণ সংখ্যা আমার কি হয়ে যাবে, 56 হয়ে যাবে, অপশন নাম্বার ডি। ঠিক আছে, 55 করবো না, 55 করলেই তোমার ভুল। আর রেলওয়ে বোর্ডে তোমার 56ই কারেক্ট অ্যান্সার নিয়েছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 24 সেন্টিমিটার ব্যাসের একটি নীরের গোলককে গড়িয়ে ছোট ছোট নীরের শঙ্কু তৈরি করা হয়েছে, যার প্রত্যেকটির ভূমির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। মোট কতগুলো শঙ্কু পাওয়া যাবে, তাই তো? দেখো যদি একটা গোলককে গলানো হয়, দিয়ে যদি একটা শঙ্কু তৈরি করা হয়, তার মানে কি এই গোলকের যা আয়তন আছে সেম আয়তন এই শঙ্কুর হবে, তাই না? কারণ এটা গলিয়েই তো এটা তৈরি করা হচ্ছে। এবার দেখো বলছে কি যে অনেকগুলো ছোট ছোট তৈরি করা হয়েছে, তার মানে ছোট ছোট যতগুলো গোলক তৈরি মানে শঙ্কু তৈরি হবে, টোটালটার যে আয়তন হবে সেটা তোমার এই গোলকের আয়তনের সমান হবে, তাই তো? তো গোলকের আয়তন কি হয়, 4/3 পাই r কিউব, তাই তো? আর এইটার আয়তন সমান সমান কি হয়ে যাবে, তোমার শঙ্কুর আয়তন। আর শঙ্কুর আয়তন কি হয়, 1/3 পাই r স্কোয়ার এইচ, তাই তো? এবার দেখো আমাকে জিজ্ঞেস করেছে যে এরকম ছোট ছোট মানে কতগুলো শঙ্কু পাওয়া যাবে, তাই তো? তা আমি ধরে নিলাম টোটাল এক্স খানা শঙ্কু পাওয়া যাবে, ঠিক আছে। তো এক্স গুণ, টোটাল যদি এক্স গুণ হয়, তুমি এক্স মানে সবটাকে যোগ করবা, তার থেকে ভালো কি ওই যতগুলো তৈরি হচ্ছে সেটাকে গুণ করে দাও, একই রেজাল্ট বেরাবে, তাই না? মানে 5টা 5 যোগ করলেও 10, আর 5×2 করলেও 10, সরি 5×5 করলেও তোমার মানে 5টা 5 যদি যোগ করো কত হবে, 25, আর 5×5 করলেও 25, দুটো মানে একই, তাই না? তো দেখো এখান থেকে এই 3 কেটে যাবে, এই পাই কেটে যাবে, তাই তো? পড়ে থাকলো কি তোমার এখানে 4 × r কিউব। আমার কি বলেছে 24 সেন্টিমিটার ব্যাস, ব্যাস যদি 24 সেন্টিমিটার হয় তার মানে ব্যাসার্ধ কত হয়ে যাবে 12, তার মানে 12 × 12 × 12, 12 কিউব সমান সমান r স্কোয়ার। দেখো আমার কত দিয়েছে, ভূমির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, 4-এর স্কোয়ার কত হয়ে যাবে 16, ইন্টু হাইট আমাকে দিয়েছে 9 সেন্টিমিটার, তো 9 লিখে দাও, ইন্টু হচ্ছে আমাকে এক্স এর মান বার করতে হবে, ব্যাস কাটাকাটি করো অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 16×9 = 144, আর 12×12 = 144, কেটে গেল।
তো এক্স এর মান আমি কত পেয়ে গেলাম, 12×4 = 48। তো এটাই তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি বৃত্ত সি এর উপর 14 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি চাপ এ বি তৈরি করা হয়েছে। যদি বৃত্তের পরিধি 180 সেন্টিমিটার হয়, তবে চাপ এ বি দ্বারা কেন্দ্রের উপর তৈরি কোণ নির্ণয় করুন, তাই তো? দেখো আমরা কি জানি বৃত্তের পরিধি কি হয়, 2πr, তাই তো? আর এখানে আমাকে সেটা কত দিয়েছে, 180 সেন্টিমিটার, তাই তো? দেখো একটা বৃত্তের কোণ কি হয় তোমার, 360 ডিগ্রি, তাই তো? তো 360 ডিগ্রি তখন হচ্ছে যখন তোমার বৃত্তের পরিধি হচ্ছে 180 সেন্টিমিটার, তাই তো? তার মানে এটা কি হয়ে যাচ্ছে, ঠিক এর ডবল হয়ে যাচ্ছে, ইন্টু 2 করলে ডবল হয়ে যাচ্ছে। আমাকে কি বলছে, যে 14 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি চাপ হয়, তাহলে কোণ কত তৈরি হবে? তুমি 14কেও যেহেতু এটার সাথে ডবল হয়েছে, তো তুমি 14 ডবল করে দাও, 14 × 2 কত হবে, 28। এটাই তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এ এবং বি যথাক্রমে 45,000, 60,000 এর বিনিয়োগের মাধ্যমে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর সিও 75,000 টাকার বিনিয়োগ নিয়ে ব্যবসায় সামিল হয়। যদি বছরের শেষে মোট লাভ 62,000 টাকা হয়, তবে বি এবং সি এর অংশের পার্থক্য আমাকে বের করতে হবে, তাই তো? দেখো পার্টনারশিপের না এই অঙ্কগুলো আমি তোমাকে একদম এক্সাম ওয়াইজ দেখবা একটা ক্লাস করিয়েছি, যেখানে একদম 2024 থেকে 2026 অব্দি যতগুলো তোমার এক্সাম হয়েছে, প্রত্যেকটা এক্সামে তোমার যতগুলো পার্টনারশিপ জিজ্ঞেস করেছিল সব করানো আছে, বুঝতে পারলে তো? 1-2টো ক্লাস বাকি আছে, ওটা আজকালের মধ্যে করে দেবো। তো ওখানে দেখবা এই অঙ্কগুলো আমি তোমাকে করিয়েছি। তো আমার সবার প্রথমে আমি করবো কি, এই যে টোটাল রাশিটা দেওয়া আছে এটাকে আমি রেশিওতে করে নেবো, ঠিক আছে? তাহলে আমার একটু গুণ ভাগ করতে সোজা হবে, তাই না? তো দেখো একজন আছে এ, একজন আছে বি, আর একজন আছে সি। এ বলছে আমি যদি 3টা শূন্য, এর 3টা শূন্য, এর 3টা শূন্য কেটে দিলাম, আর কি কাটাকাটি হয়ে যাবে, দেখো 15 দিয়ে চলে যাবে, 15×3 = 45। এ হচ্ছে 3 ইউনিট ইনভেস্ট করেছে, 15×4 = 60, বি হচ্ছে 4 ইউনিট, আর 15×5 = 75, সি হচ্ছে 5 ইউনিট ইনভেস্ট করেছে। কিন্তু দেখো কি বলেছে, যে বিনিয়োগের মাধ্যমে ব্যবসা করে 4 মাস পর সি যুক্ত হয়। তার মানে সি যদি 4 মাস পর যুক্ত হয়, আর কি বলেছে বছরের শেষে, 1 বছর হয় 12 মাস, তার মানে 4 মাস পেরিয়ে গেলে পড়ে আছে কত, 8 মাস পড়ে আছে, তাই তো? আর বি আর এ কি করে পুরো বছরটাই তারা মানে টাকাটাকে খাটিয়েছে, তো মানে বি খাটিয়েছে কত, 12 বছর, আর সি এ খাটিয়েছে তোমার 12 বছর, তাই তো? আমরা কি জানি মানে তোমার যেটা কি বলবো লাভ হয়, প্রফিট হয়, সেটা তোমার কি হয়, ইনভেস্টমেন্ট ইন্টু টাইমের সমান। তো ইনভেস্টমেন্ট দেখো 3 ইউনিট, প্রফিট আর টাইম হচ্ছে তোমার 3 বছর, মানে 3 ইউনিট 4 ইউনিট এরকমভাবে আছে। তার মানে কি এই যে টোটালটা এলো, এটা তোমার কি হলো, প্রফিটের রেশিও এলো। তো দেখো প্রফিটের রেশিও যদি আসে, কাটাকাটি তো যাবে, তাই না? 4 বারে তুমি কেটে দাও, 4 বারে এটা কেটে গেল তোমার 3 বার, 4 বারে এটা কেটে গেল 3 বার, 4 বার এটা কেটে গেল 2 বার, তো কত এলো, 3×3 = 9, এটা কত, 3×4 = 12, আর এটা হলো 5×2 = 10। তার মানে প্রফিটের রেশিও আমরা পেয়ে গেলাম টোটাল 1 বছরের। এবার বলেছি কি মোট লাভ 62,000 টাকা। তো এখানে টোটাল প্রফিট কত হচ্ছে দেখো, 10 আর 12তে হচ্ছে 22, 22 আর 9 কত হচ্ছে 31, মানে টোটাল প্রফিট হচ্ছে আমার 31 ইউনিট। কিন্তু আমাকে প্রশ্নে দেওয়া আছে 62,000, তাই তো? তার মানে 1 ইউনিটের মান কত হবে, এটা দিয়ে কেটে দাও, 2,000, তাই তো? 2,000 হবে তোমার 1 ইউনিটের মান। আমাকে বলেছে বি এবং সি এর অংশের পার্থক্য। দেখো বি কত আছে তোমার 12 ইউনিট, সি কত আছে 10 ইউনিট, এদের পার্থক্য কত, 2 ইউনিট। 1 ইউনিট যদি 2,000 হয়, তাহলে 2 ইউনিটের মান কত হবে, এর সাথে 2 গুণ করে দাও, তাই না? কত হবে টোটাল 4,000। তো এটাই তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি সংখ্যার 4% হলো একই সংখ্যার 16%-এর কত শতাংশ? এই অঙ্কগুলো তো এখন তোমাদের আজ করে মুখস্থ হয়ে গিয়ে হবে, তাই না? প্রত্যেক দিন এই কোশ্চেনটা এসে ভাবো, আজ এটা আমাদের আজকে 10 নম্বর সেট, আর 10 বার তোমার এই প্রশ্নটা এসে শুধু ডাটা চেঞ্জ করে, বুঝতে পারছো তো? তো কি বলছে, যে একটি সংখ্যা আছে, আমি ধরলাম এক্স, তার 4%, পার্সেন্টেজ সরানোর জন্য নিচে 100। বলছে একই সংখ্যা মানে কি, এক্সের 16% ইন্টু 16, পার্সেন্টেজ সরানোর জন্য 0, বলে 16%-এর কত শতাংশ? আমি ধরে নিলাম ওয়াই শতাংশ, পার্সেন্টেজ সরানোর জন্য কি হয়ে যাবে নিচে 100। তো এই দুটো কি সমান, তাই না? তো ব্যাস এখান থেকে তুমি কাটাকাটি করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো এক্স দিয়ে এক্স কেটে গেল, 100 দিয়ে 100 কেটে গেল, 4 দিয়ে এটা কেটে গেল 4 বার, 4 দিয়ে এটা কেটে গেল তোমার 25 বার। তো এই 25টা কি হয়ে যাবে, যেহেতু নিচে আছে তো এইদিকে গিয়ে গুণ হয়ে যাবে। তো ওয়াই সমান সমান কত হয়ে যাবে, 25%, তাই না? অপশন নাম্বার সি তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, তাই না?
চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে একটি অর্থরাশি 3 বছরে নিজের 3 গুণ হয়ে যায়, কত বছরে এই অর্থরাশি নিজের 9 গুণ হয়ে যাবে? দেখো চক্রবৃদ্ধি সুদের এই অঙ্কটা মানে এই টাইপের অঙ্কটা না তোমার এএলপিতে তো এসছে, তোমার এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যেই সেটটা হয়েছে না পরীক্ষাটা 2026-এ, ওখানে দেখবা চক্রবৃদ্ধি সুদের এই অঙ্কটাই শুধু জিজ্ঞেস করেছে, আর কিছু না, ডাটা চেঞ্জ করে করে দিয়ে দিয়েছে। আমি তোমাকে দেখবা SICRও একটা ক্লাস করিয়েছিলাম, ওখানে এই অঙ্কগুলো করিয়েছি। তো কিভাবে আমরা করব, যখনই চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দিবে আর তোমাকে বলে দিবে 3 বছরে এত গুণ হয়ে যাচ্ছে আর 9 বছরে কত গুণ হবে, যখন তোমার মাল্টিপ্লিকেশন মানে কি বলবো মাল্টিপ্লিকেশন রিলেশনে যদি অঙ্ক দেয়, কি করবা, পাওয়ারের সাথে তুলনা করবা। বলছে 3 বছরে 3 গুণ, আমি এভাবে লিখতে পারি 3 বছরে তোমার 3 গুণ, তো 3কে আমি এভাবে লিখতে পারি 3 এর পাওয়ার 1। তো বলেছে এই অর্থরাশি কত বছরে নিজের 9 গুণ হয়ে যাবে, তাই তো? তা আমাকে বের করতে হবে কত বছরে নিজের 9 গুণ হয়ে যাবে। তো 9কে আমরা লিখতে পারি 3 এর পাওয়ার 2, 9 লিখতেই পারি। এবার কি করবা, পাওয়ারের সাথে তুলনা, 1 এর মান যদি 3 হয় তাহলে 2 এর মান কত হবে, 1 যদি 3 এর সমান হয় 2 তোমার হয়ে যাবে 6 এর সমান, তাই না? 6 বছর তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি এক্স প্লাস 1/x সমান সমান 15 হয়, তবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এক্স 1/x স্কোয়ারের মান কত, তাই তো? তো দেখো যদি এরকম থাকে এক্স প্লাস 1/x সমান সমান যদি এ হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কত হবে জানো, এ স্কোয়ার মাইনাস 2। ব্যাস এটা তোমায় করতে হবে। তো দেখো এখানে এ এর মান কত দেওয়া আছে, 15, তাই না? তার মানে এখানে তোমার মান কত বেরোবে, 15 স্কোয়ার মাইনাস 2। তো 15 স্কোয়ার কত হয়, 225 মাইনাস 2, তো কত হয়ে যাবে 223। এটাই তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন দেখো। বলছে ধাতু এ এবং বি কে যথাক্রমে 3:2 এবং 5:3 অনুপাতে মিশিয়ে দুটি মিশ্র ধাতু তৈরি করা হয়েছে। উভয় মিশ্র ধাতুর সমান পরিমাণ গলিয়ে মিশ্রিত করে একটি তৃতীয় মিশ্র ধাতু তৈরি করা হয়েছে। তো চূড়ান্ত মিশ্র ধাতুতে ধাতু এ এবং বি এর অনুপাত কত, তাই তো? দেখো যখন কি আছে 3:2 আছে একটা, আর একটা আছে 5:3, তাই তো? এবার মধ্যে দুটোর মধ্যে একটা হচ্ছে তোমার এ, একটা হচ্ছে বি, সেমভাবে এটাতে হচ্ছে এ আর এটাতে হচ্ছে বি। এবার আমাকে কি বলেছে, এই দুটোকে মিশিয়েছে, ঠিক আছে? তো দুটোকে যদি মিশায় তো আমি প্রথমে এ এর সাথে এ মিশাবো, বি এর সাথে বি মিশাবো, তাই না? তো দেখো টোটাল এখানে কত ইউনিট আছে, 3 × 2 = 5 ইউনিট। 5 ইউনিটের মধ্যে এ কত আছে, 3 ইউনিট, তাই তো? এবার দেখো এখানে যদি আমি বলি টোটাল এখানে কত ইউনিট আছে, 5 × 3 = 8 ইউনিট। 8 ইউনিটের মধ্যে এ কত আছে, 5 ইউনিট। তাহলে শুধু এ কে যখন মিশাবো কত হয়ে যাবে, 3/5, এদিকে হয়ে যাবে 5/8। এবার দেখো যদি আমি বি কে মেশাই, টোটাল আছে 5 ইউনিট, তার মধ্যে বি আছে তোমার কত, 2 ইউনিট। তো 2/5 মানে 5-এর মধ্যে 2 আছে, প্লাস এখানেও তোমার কত হবে, 8-এর মধ্যে তোমার 3 আছে। তো এটা তো হয়ে গেল তোমার এ, এটা হয়ে গেল তোমার বি, নতুন মিশ্র ধাতু। ব্যাস এটাকে তুমি এবার ভগ্নাংশের যোগ ভাগ যেভাবে করতে হয় করে দাও। দেখো 3×8 = 24, 5×5 = 25 প্লাস 25, আর নিচেরটা গুণ করে দাও, 5×8 = 40। এটা একটা হয়ে গেল। এটা দেখো 8×2 = 16, 5×3 = 15, প্লাস আছে তো প্লাস, মাইনাস যদি থাকতো মাইনাস, 5×8 = 40/40। তো দেখো যেহেতু এটা অনুপাতে আছে তো সেহেতু এটাকে আমরা কাটতেই পারবো, এই 40 কেটে যাবে। তো 24 আর 25 কত হয়, 49। 16 আর 15 কত হয়, 31। তো 49:31 তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিবা, তাই না? দেখো আরেকটা ভাবেও করা যায়, তুমি এরকম করে নাও, দেখো 3:2 আছে আর একটা আছে তোমার 5:3। তো এটা টোটাল কত আছে তোমার, 5 ইউনিট। এটা টোটাল কত আছে, 8 ইউনিট। তো এই দুটো যদি আমি এলসিএম নিই কত হবে, 40 ইউনিট, তাই না? 40 ইউনিটের মধ্যে যদি মানে এটা 5 ইউনিট আছে, তো এক ইউনিটে কত আছে, 5×8 = 40, তাই তো? টোটাল 8 ইউনিটের মধ্যে যদি তোমার 40 ইউনিট হয়, মানে 8 ইউনিটের মান যদি 40 হয়, তাহলে 1 ইউনিটের মান কত হবে, 5 ইউনিট, তাই তো? 1 ইউনিটের যদি মান 5 হয় তাহলে টোটাল কত আছে, 40 ইউনিটের মধ্যে 5×5 এটা হয়ে যাবে 25, আর 5×3 এটা কত হয়ে যাবে 15, তাই না? সেরকম এটা যদি 8 হয় তো এটা কত হবে, 3×8 = 24, এটা হয়ে যাবে 8×2 = 16। তো 24 আর 25 কত হবে, 49, 16 আর 15 কত হবে, 31। এইভাবেও তোমরা করে নিতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি বিক্রয়ের সময় পণ্যের 44% অংশ 28% লাভে, 25% অংশ 48% লাভে, বাকি অংশ 18% ক্ষতিতে বিক্রি করা হয়। যদি মোট লাভ X% হয় তবে X এর মান নির্ণয় করো, তাই তো?
দেখো আমি ধরে নিলাম যে টোটাল যেই মালটা আছে সেটা তোমার 100% আছে, ঠিক আছে। এখান থেকে বলেছে যে 44% তোমার বিক্রি করে দিয়েছে প্রথমে। 44 যদি বিক্রি করে দেয় তো বাকি পড়ে আছে কত? 56। এই 56 বলেছে কি যে এই 56-র মতো 25% অংশ, তো 56-র 25 কত হয়ে যাবে? 25% 14। তো বাকি পড়ে থাকলো কত? 42। এই টোটাল এইভাবে পণ্যটাকে ডিস্ট্রিবিউট করেছে। এবার দেখো যদি এটা কাটাকাটি যায় না, মানে রেশিওতে তুমি যদি কম করতে চাও কম করতেও পারো, না চাইলে না করতে পারো, ঠিক আছে। তো দেখো দুইবারে যদি আমি কাটি, দুইবারে এটা কেটে যাবে 50, দুইবারে এটা কেটে যাবে তোমার 22 বার, দুইবারে এটা কেটে যাবে তোমার 28 বার, দুইবারে এটা কেটে যাবে তোমার 7 বার, দুইবারে এটা কেটে যাবে তোমার 21 বার। তো সবই কেটে গেল, তো ব্যাস রেশিওতে চলে এলো, তাই না? এবার আমাকে বলছে যে পণ্যের 44% অংশ 28% লাভে বিক্রি করা হয়। তো 44%-এর মান কত আছে? 22 ইউনিট। তো 22 ইন্টু 28% লাভে, তো 28 করে দাও, প্লাস বলছে 25% অংশ 48% লাভে, 25% কত আছে? 7। তো 7 ইন্টু 48। বলছে বাকি অংশ 18% ক্ষতিতে। ক্ষতি হওয়ার কথার অর্থ কি? নেগেটিভে চলে যাওয়া, মানে কম হয়ে যাওয়া। তো মাইনাস কত আছে? 21 ইন্টু 18% ক্ষতি। প্লাস এটাকে তোমার টোটালটাকে ক্যালকুলেট করে এই 50 দিয়ে তুমি ভাগ করে দাও, যেটা অ্যান্সার আসবে সেটাই তোমার রাইট হয়ে যাবে, তাই না? তো দেখো 28 দুগুণী 56-র 6, হাতে থাকলো 5। 28 দুগুণী 56, 5-এ 61, প্লাস 7 8-এ 56-র 6, হাতে থাকলো 5, 4 7-এ 28, 28 5-এ 33, মাইনাস 18 একে 18-র 8, হাতে থাকলো 1, 18 দুগুণী 36 আর 1-এ 37, আর নিচে তোমার কত আছে? 50, তাই তো। তো দেখো 6 6 12, 12-র 2, হাতে থাকলো 1, 3 1-এ 4, 4 আর 1-এ 5, 6 3-এ 9, 952 থেকে যদি আমি 378 বাদ দিই, 3 7 8, তো কত আসছে দেখো তো? এটা আসছে তোমার 12 থেকে 8 গেল 4, এখানে 1 চলে আসবে, এটা হয়ে যাবে 8। 15 থেকে 8 গেল 7, এখানে 1 চলে এলো, এটা হয়ে গেল 4। 5 থেকে 4 গেল, সরি 9 থেকে 4 গেল 5। 574-কে আমাকে 50 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। তো 50-কে দেখো আমি এবার লিখে দিচ্ছি 5 ইন্টু 10। তো নিচে আমি কি দশমিকের 1 ঘর আগে দিয়ে দিব। তো 5 দিয়ে দেখো কত করে যাবে? 5 11 55, 5 12 60, মানে 11 দিয়ে তো যাবেই। আর 11 দিয়ে দেখো একটাই তোমার অ্যান্সার আছে, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? তো এইভাবে তোমরা করে নিবা, ঠিক আছে। আর এই কোশ্চেনটা দেখছো তো, এএলপিতে তোমার এসেছিল। এএলপির পর তোমার নেক্সট যে এক্সামগুলো হয়েছে না, জুনিয়র ইঞ্জিনিয়ার, ওখানেও তোমার এসছে, ঠিক আছে। তোমার এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে এসছে, তোমার এই কোশ্চেনটা গ্রুপ ডিতে এসছে, বুঝতে পারো তো। আমি তোমাকে যেই মানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করেছি না, সেই ক্লাসগুলো দেখবা এই অঙ্কগুলো করেছি, বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন দোকানদার কোনো পণ্যের উপর মানে এক্স টাকা চিহ্নিত করে, তার উপর 65% ছাড় দেয়, ছাড় দেওয়ার পর 44% ভ্যাট যুক্ত করে, তারপর পণ্যটি 378 টাকায় বিক্রি হয়। এক্স এর মান আমাকে বার করতে হবে, তাই তো। আমি ধরলাম এক্স যেটা চিহ্নিত মূল্য ছিল তো ছিলই, তার উপর 65% ছাড় দেওয়া হয়। যে কোনো জিনিস আমি তোমাকে বলেছি 100% হয়, সেখান থেকে যদি 65% ছাড় দেওয়া হয়, তার মানে বিক্রি করেছে কত? 35%-এ। তো 35% সরানোর জন্য নিচে 100। এবার বলছে কি তার উপর 44% ভ্যাট যুক্ত হয়। তো যে কোনো জিনিস 100% হয়, যে 44% ভ্যাট যুক্ত হয় তার মানে কত হবে? 144%। তো 144%-এর সরানোর নিচে 100। এত কিছু করার পর যখন পেমেন্ট করতে হয়েছে, পেমেন্ট কত করেছে? 378। তো ব্যাস এটা তুমি কাটাকাটি করো, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? দেখো 7 বার এটা কেটে যাবে, 5 7-এ 35, এক সেকেন্ড, 5 7-এ 35, 7 দিয়ে এটা কেটে যাবে, 5 7-এ 35, 2 আর 4 7-এ 28, তাই তো। 5 দিয়ে এটা কেটে যাবে তোমার 20 বার, 18 দিয়ে এটা কেটে যাবে তোমার 3 বার, 18 দিয়ে এটা কেটে যাবে তোমার 8 বার, তাই তো। 4 দিয়ে কেটে যাবে, 4 দুগুণী 8, 4 বারে এটা কেটে যাবে 5 বার, 2 বারে এটা কেটে যাবে তোমার 50 বার। তো 50 5-এ কত হয়? 250, 250 আর 3-এ কত হয়ে যাবে? 750। এক্স এর মান আমরা কত পেলাম? 750, তাই না? অপশন নাম্বার ডি তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 3 জন ব্যক্তি পি কিউ আর একটি ব্যবসা শুরু করে, যেখানে তাদের বিনিয়োগের অনুপাত 6:3:15। 5 মাস পর কিউ তার শেয়ারের 80% তুলে নেয় এবং আর ব্যবসা ছেড়ে দেওয়ার 4 মাস আগে নিজের 52% শেয়ার তুলে নেয়। যদি বছরের শেষে মোট 29,900 টাকা লাভ হয়, তবে লাভের মধ্যে আর এর অংশ কত হবে, তাই তো। দেখো পি আছে একজন, ঠিক আছে, একজন আছে কিউ, একজন আছে আর। এবার দেখো বিনিয়োগের অনুপাত তোমাকে 6:3:15 দেওয়া আছে, তো
এবার আমাকে অঙ্কটাতে কী করতে হবে, 80% তুলে নেওয়া, 52% তুলে নেওয়া। তো 6, 3, 15-র সাথে না মানে 80% তুলে নেওয়া, 52% তুলে নেওয়া এগুলো একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। তো তুমি রেশিওকে সেমই রাখো, শুধু একটু সংখ্যাটাকে বড় করে দাও। আমি যদি প্রত্যেকটার সাথে 100 গুণ করি কত হয়ে যাবে? এটা 600 হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার 300, এটা হয়ে যাবে তোমার 1500, তাই তো? আল্টিমেট তুমি যদি 100 দিয়ে কাটো তখন এই রেশিওতে তোমার চলে আসছে, তাই না? আর এটা আমি করতেই পারি, তাই না? এটা নিয়মই আছে। এবার দেখো বলেছে 5 মাস পর কিউ তার শেয়ারের 80% তুলে নেয়। তার মানে কি, কিউ যে আছে 5 মাস পর্যন্ত তো এই টাকাটা চালিয়েই ছিল, তাই তো? তারপরে 60% মানে 80% তুলে নেয়। তো 80% তুলে নেয় তার মানে কি 20% রেখেছে। তো 320% কত হবে? 60। তার মানে এই 60 ইউনিট টাকা সে 7 মাস খাটিয়েছে, তাই তো? তারপরে আর কি করেছে বলেছে, ব্যবসা ছেড়ে দেওয়ার 4 মাস আগে নিজের 52% তুলে নেয়। তো একটা টোটাল মাস বছর কত হয়? 12 মাসে তার 4 মাস আগে যদি 52% শেয়ার তুলে নেয়, তার মানে কি 8 মাস অবধি সে এই টাকাটা খাটিয়েছে, তারপরে সে এই টাকার 52% তুলে নিয়েছে। তো 1500 টোটাল টাকা ছিল, যদি 52% তুলে নেয় তার মানে রেখেছিল কত? 48%। 48% পার্সেন্টেজ সরানোর জন্য নিচে 100। আর এটা টোটাল কত দিনের জন্য রেখেছে? 8 মাস এখানে হয়ে গেছে, 4 মাসের জন্য রেখেছে। পি এর ব্যাপারে কিছু বলেনি, তার মানে আমি ধরলাম পি টোটাল মানে 1 বছর টাকাটা রেখেছিল, মানে 12 মাস রেখেছিল, ঠিক আছে? এবার ব্যাস সফটওয়্যার তুমি এখান থেকে রেশিও বের করে নাও, তাই তো? দেখো যদি আমি এটা করি 6 শূন্য 6 বারং 72, পি হয়ে গেল তোমার 7200, ঠিক আছে? এটা যদি করি দেখো 1500 আর 6 7 42, 1500 আর 420 কত হবে? 1920, 1920, তাই তো? ইন্টু, দেখো এইটা যদি আমি টোটাল ক্যালকুলেট করি 8, 1520, এই শূন্য যদি এই শূন্য কেটে দিই, তার টোটাল আমার আসবে হচ্ছে 14,880, তাই তো? তুমি ভাবতে পারো যে এই ক্যালকুলেশনটা আমি নিজে কী করে করে দিলাম, হয়তো আমি আগে থেকে করে এসেছি, তাই না? ব্যাপারটা আগে থেকে করে আসার না। পার্টনারশিপের দেখবো আমি তোমাদের একদম এক্সাম ওয়াইজ তোমাকে ক্লাস করিয়েছি, যেখানে 2024 থেকে 26 অবধি যত এক্সাম হয়েছে সব এক্সামের মানে যত পার্টনারশিপ এসেছিল করানো আছে। ওখানে আমরা এই অঙ্কটা করেছিলাম একবার, সেম অঙ্ক এখানেই করছি। তো ওখানেও প্র্যাকটিস করেছি, এখানেও করছি, তো হয়ে গেছে রিপিট, বুঝতে পারলে তো? জানি সেম ডাটাই তো আছে, আলাদা কিছু নেই না। তো ওই জন্যই আমি ফাট করে করে দিলাম, তোমরা ওই ক্লাসগুলো দেখে নিবা, তোমরাও ফাট করে করে দিবা, ঠিক আছে? তো দেখো এবার আমার কি বলেছে, যদি বছরের শেষে মোট লাভ 29,900 হয় তবে লাভের মধ্যে আর এর শেয়ার, তো এইটার মান আমাকে বার করতে হবে, ঠিক আছে? দেখো তো টোটাল কত আছে এখানে, আমরা সেটা বার করি, তাই তো? দেখো সেকেন্ড, টোটাল হচ্ছে আমার, দেখো 0 0 0 0, 8 2 10, 10 আর 0, 10-এর 0 হাতে থাকলো 1, 8 9 17, 17 2 19, 19 আর 1 20, 0 হাতে থাকলো 2, 14 1 15, 15 7 22, 22 আর 2 24, 24,000-এর মান আমাকে দিয়ে দিয়েছে 29,900। এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে যাবে। তো 240 ইউনিটের মান যদি এত হয় তাহলে 1 ইউনিটের মান কত হবে? 299/240। আমাকে বার করতে হবে কার? আর এর। আর এর কত আছে? 14,880 ইন্টু 14,880। ব্যাস এটাকে তুমি কাটাকুটি করো, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, 4 দিয়ে এটা কেটে যাবে তোমার 6 বার, 4 দিয়ে এটা কেটে যাবে তোমার হচ্ছে 4 3 12, 2 8, 4 7 28, 4 2 8, 6 দিয়ে আবার কেটে যাবে, 6 6 34-এর 6 হাতে থাকলো 36, 1 2 6 2 12, তাই তো? মানে 62কে আমাকে 299 দিয়ে গুণ করতে হবে। 9 2 18, লাস্ট ইউনিট ডিজিট আমার 8 আসবে। তো দেখো 3টাতে 8 আছে, তো এটা তোমার হবে না। তো দেখো এই ক্যালকুলেশনটা তোমরা সোজাভাবে কী করে করবা জানো? এই যে 299কে আমাকে 62 দিয়ে গুণ করতে হবে আলটিমেট, তাই তো? দেখো আমাকে করতে হবে 299 ইন্টু হচ্ছে 62। তুমি এটাকে ডিরেক্ট এইভাবে না করে এইভাবে করে নিবা। 299কে আমরা লিখতে পারি 300 মাইনাস 1, তাই না? এটা লিখতেই পারি 299 ইন্টু 62। এতে কি হবে, এই 99 মানে 62-র সাথে 9 গুণ করার থেকে তুমি 3-এর সাথে 62 ডিরেক্টলি এভাবে গুণ করতে পারবা। দেখো 3 দুগুণী 6, 3 6 18, আর দুটো শূন্য আছে, দুটো শূন্য, মাইনাস 62 একে 62, তো 62 করে দাও। তো 100 থেকে 62 বাদ দিলে হয় আমার 38, তাই তো? তো লাস্টে 38 আসবে, দেখো এটাই আছে। তো অপশন নাম্বার সি আমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে প্রদত্ত উপাত্তটি একটি ক্লাসের 50 জন শিক্ষার্থীর একটি পরীক্ষার প্রাপ্ত নম্বর নির্দেশ করে। শিক্ষার্থীর দ্বারা প্রাপ্ত নম্বরের গড় আমাকে বার করতে হবে, ঠিক আছে?
দেখো যখনই এরকম এই খোপচাওয়ালা অঙ্কগুলো দিবে, এই খোপচাওয়ালা অঙ্ক তিন টাইপের দেয়, মিন, মিডিয়ান, মোড, তোমরা জানো। তো মিনের অঙ্কগুলোতে কি করতে হয় জানো? সবার প্রথমে তোমাকে মধ্যমান বার করতে হবে, এক্স আই। এই মধ্যমান তুমি কিভাবে বার করবা? ফার্স্ট স্টেপ, ঠিক আছে, 1 নম্বর, সবার প্রথমে তোমাকে এটা করতে হবে। এই যে মধ্যমান মানে কি, এই দুটোকে যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবা। 20 আর 30-এর যোগ কত হয়? 50। 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 25, তাই তো? এবার দেখো প্রত্যেকটা 10-এর গ্যাপ আছে না, 30, 40, 40, 50, 50, 60, 60, 70। তো এখানেও তোমার 10-এর গ্যাপে গ্যাপে বসে যাবে। 25, তারপরে হয়ে যাবে তোমার 35, তারপরে তোমার হয়ে যাবে 45, তারপরে হয়ে যাবে তোমার 55, তারপরে হয়ে যাবে তোমার 65। সেম হবে দেখো, 60 আর 70 যোগ করলে কত হয়? 130। 130কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 65, তাই না? ফার্স্ট স্টেপ তোমার হয়ে গেল। সেকেন্ড স্টেপে তুমি কি করবা? এই যে যতগুলো এখানে তুমি মধ্যমান বার করেছো না, তার যে কোনো একটাকে তুমি বেস ধরে নেবা, তোমার যেটা ইচ্ছা হবে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি 45। কেন 45 নিয়ে ধরছি? তো এটা মাঝখানে আছে তাই। আমি চাইলে 55ও ধরতে পারতাম, আমি চাইলে 25ও ধরতে পারতাম, ঠিক আছে? এবার যেটাকে তুমি ধরবা, বেস ধরবা, সেটার সাথে বাকি নাম্বারেরগুলো কম্পেয়ার করতে হবে। যেমন দেখো 45-এর সাথে যদি আমি 35-এর কম্পেয়ার করি, তো কত কম আছে? 10 কম আছে, তো -10। সেরকম 25-এর কম্পেয়ার করলে কত হবে 45-এর সাথে? তুমি বলবা 20 কম আছে, তো -20, তাই তো? তারপরে দেখো 45-এর সাথে 45 কম্পেয়ার করলে কত আসবে? 0 আসবে, তাই তো? দুজনেই সেম। 45-এর সাথে 55-র কম্পেয়ার করি, তাহলে কত বেশি আছে? 10 বেশি আছে, তো +10। আর 65-র সাথে যদি কম্পেয়ার করি, তো কত বেশি আছে? 20 বেশি আছে, তো +20। তোমার দ্বিতীয় স্টেপও কমপ্লিট। এবার 3 নম্বর স্টেপে কি করবা? এই যে তুমি মানে বেস ধরে যে মানগুলো বার করেছো, সেইটার সাথে এই যে এই ফ্রিকোয়েন্সি আছে, এই ফ্রিকোয়েন্সির গুণ করবা। তো 20 আর 5-এর গুণ করলে কত হবে? 100। তো কত হয়ে যাবে? ওটা -100, ঠিক আছে? এটা 3 নম্বর স্টেপ। সেরকম যদি 10-এর সাথে যদি আমি 20, 12 গুণ করি, তো কত হয়ে যাবে? 120, তো -120। 0-র সাথে 10 গুণ করলে তো 0 আসবে, তো 0 লিখে দিলাম, না করলেও পারো। এবার দেখো এখানে 10 আছে, 10-এর সাথে 15 গুণ করলে কত হবে? এই 150। তো এটা পজিটিভ আছে, তো পজিটিভে থাকবে। এখানে দেখো 20 আছে, 20-র সাথে যদি আমি 8 গুণ করি, কত হবে? 160। তো 160 হয়ে গেল, ঠিক আছে? এবার তুমি কি করবা? যেটাকে তুমি বেস নিয়েছো, সেই বেসটাকে লিখে দেবা। এটা হচ্ছে 4 নম্বর স্টেপ, ঠিক আছে? বেসটাকে বেস হিসাবে লিখে দিবা। এখানে তুমি প্লাস চিহ্ন দিবা। এবার দেখো এখানে যেই তুমি মানটা পেয়েছো না, সেই মানটাকে যোগ করবা, যোগ করে উপরে লিখবা। আর এই যে ফ্রিকোয়েন্সিটা আছে, এই ফ্রিকোয়েন্সিটাকে তুমি যোগ করে নিচে লিখবা, দিয়ে ক্যালকুলেট করে দিয়ে অ্যান্সার বেরিয়ে যাবে। তো দেখো এই দুটো যদি আমি ক্যালকুলেট করি, কত হচ্ছে? -220। আর এই দুটো যদি ক্যালকুলেট করি, কত হয়? 15, 16, 310। তো দেখো এই দুটোর যদি আমি আলটিমেট যদি সলিউশন করি, এটা কত আসবে? 90 আসবে, তাই না? পজিটিভে আসবে 90, মানে এই 310 থেকে 220 বাদ দিলে। তো উপরে তোমার টোটাল ক্যালকুলেট করার পর কত হলো? 90। আর নিচে দেখো কত আসবে? 15 আর 5-এ হচ্ছে 20, 12 আর 8-এ 20, 20, 20, 40, আর এখানে 10, 50। তো নিচে 50 হয়ে যাবে। ব্যাস, এবার ক্যালকুলেট করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। এই শূন্য কেটে গেল। 5 বারে যদি কাটি, তো 5, 8 এবং 90, তো 1.8 হয়ে যাবে। তাহলে 9 চলে আসবে। তো 45 আর 1.8 যোগ করলে কত হবে? 46.8, অপশন নাম্বার বি, ঠিক আছে? এইভাবে তোমরা করে নিবা, কেমন? এইভাবেই করতে হবে, বুঝতে পারো তো? এর ফর্মুলা হচ্ছে কি, যদি তোমাকে এই খোপচাওয়ালা ইগুলো বের করতে দেয়, তোমার যে ফ্রিকোয়েন্সি মানে গড় হবে, মিন হবে, সেটা তোমার কি হবে? এফ এক্স, ঠিক আছে, বাই এফ, এই হবে। এবার এফ তোমার কি আছে? দেখো এগুলো তোমার এফ আছে, এক্সটা তোমার কি হবে? এক্স আই লিখে দাও এখানে। এক্স আই তোমার কি আছে? এটা, এই দুটোকে গুণ করতে হবে। আর নিচে দেখো ফ্রিকোয়েন্সি আছে, তো ফ্রিকোয়েন্সিটাকে টোটাল যোগ করে লিখে দিবা। প্লাস যেটাকে তুমি বেস ধরেছিলে, সেটা বেস তুমি যোগ করে দিবা। হয়ে যাবে তোমার কাজ, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 28টি আমের ক্রয় মূল্য 25টি আমের বিক্রয় মূল্যের সমান, লাভের শতাংশ নির্ণয় করো, তাই তো? কি বলেছে? 28টা আমের যে ক্রয় মূল্য আছে, কস্ট প্রাইস, সেটা সমান হচ্ছে 25টা আমের বিক্রয় মূল্যের। তো দেখো যদি এখান থেকে মানে কস্ট প্রাইস আর এসপির যদি আমি রেশিও বার করি, সিপি, এই এসপিটাকে যদি এদিকে নিয়ে আসি, নিচে চলে আসবে এসপি সমান সমান, এখানে 25 আছে, 25 রেখে দাও। এই 28টাকে এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে? নিচে চলে আসবে 28, তাই তো? তো এখান থেকে দেখো আমি কি জানতে পারছি, যে সিপি যেটা আছে সেটা 25 ইউনিট, এসপি যেটা আছে 28 ইউনিট, মানে 25 টাকার জিনিস তুমি 28 টাকায় বিক্রি করেছো। কত লাভ করেছো? তুমি বলবা 3 টাকা লাভ করেছি। কত থেকে? 25 থেকে। তো নিচে 25 ইন্টু হচ্ছে তোমার 100। 25 দিয়ে এটা কেটে গেল 4 বার, 4 3-এ 12%। 100 দিয়ে কেন গুণ করলাম? কারণ আমাকে শতাংশ বার করতে বলেছে, তাই না? অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 6 অঙ্কের সংখ্যা এত, এক্স এর সর্বনিম্ন মান নির্ণয় করো যাতে সংখ্যাটি 9 এবং 11 দ্বারা উভয় দ্বারা বিভাজ্য হয়, তাই তো? কি আছে? 2, 8, এক্স, 2, 1, 9।
তো দেখো, যদি আমাকে 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম করতে হয় তাহলে কি করতে হবে, যতগুলো এখানে ডিজিট আছে সবটার যোগফল যদি 9 দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে, তাই না? তো দেখো এখানে 9 কেটে যাবে, 9 দিয়ে 9 কেটে যাবে, 8 আর 1 9 কেটে যাবে, তো এখানে কত হবে, 2 2 4 আছে, প্লাস হচ্ছে এক্স বাই হচ্ছে তোমার 9, ঠিক আছে? এবার বলো এক্স এর আমি এমন কোন মান রাখবো যেটাকে 4-এর সাথে যোগ করলে 9 দিয়ে ভাগ চলে যাবে। তো তুমি আমাকে বলবা এক্স এর মান যদি 5 রাখি, তো 5 4 9, 9 দিয়ে কেটে যাবে। তো এক্স এর মান আমি 5 রাখতে পারি, ঠিক আছে? এক্স সমান সমান 5, কিন্তু আমাকে চেক করতে হবে যে 11 দিয়েও এই সংখ্যাটা ভাগ যাচ্ছে কিনা। তো দেখো 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি হয়, প্রথমে সংখ্যাটা লিখে দাও, 2 8, এক্স এর মান আমরা পেয়েছি 5, 2 1 9। এবার 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, যে অল্টারনেট সংখ্যার যে যোগফলগুলো হয় সেটার বিয়োগফল যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 11, মানে 11-র যদি মাল্টিপল হয় তাহলে 11 দিয়ে ভাগ যাবে, আর যদি দুটোর বিয়োগফল 0 হয় তাহলে 11 দিয়ে ভাগ যাবে। মানে হচ্ছে অল্টারনেট সংখ্যা, দেখো 2 5 7, 7 আর 1 8, তাই তো? এই নিচেরটা মানে এই অল্টারনেট সংখ্যা যোগ করে কত হলো 8। এখানে দেখো 8 2 এ 10, 10 আর 9 19, অল্টারনেট সংখ্যার যোগফল, যোগফলের বিয়োগফল, 19 থেকে 8 গেলে কত হবে 11। যেই বিয়োগফলটা আসবে সেই বিয়োগফলটা যদি শূন্য, মানে বিয়োগফল যদি শূন্য হয়ে যায় তাহলে সেটা 11 দিয়ে ভাগ যাবে, বিয়োগফল যদি 11-র মাল্টিপল হয় তাহলে সেটা 11 দিয়ে ভাগ যাবে। তো দেখো 11-তে 11 দিয়ে ভাগ যায়, তার মানে কি এই 5 আমার একদম পারফেক্ট আছে, অপশন নাম্বার ডি আমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একবার চেক করে নিবে, বুঝতে পারলে তো? ইন কেস 11 দিয়ে এটা যদি ভাগ না যেত তাহলে আমাকে এক্স এর আরো অন্য মান রাখতে হতো, তাই তো? চল নেক্সট কোশ্চেন দেখো, বলছে 10 জন পুরুষ 15 জন ছেলে একসাথে একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। একজন পুরুষ সেই কাজ শেষ করতে 100 দিন সময় নেয়। একজন ছেলে একা সেই কাজ করতে কতদিন লাগবে, তাই তো? তো এমডিএইচ ফর্মুলায় আমরা লিখে দিই। তো কি বলেছে, 10 জন পুরুষ 10 ম্যান প্লাস 15 জন ছেলে, যেহেতু একসাথে বলেছে ওই জন্য প্লাস করলাম, সরি বয়, ঠিক আছে? টোটাল এটা কাজ কত 6 দিনে শেষ করছে। সেম কাজ একজন পুরুষ 1M সেটা 100 দিনে শেষ করছে, তো এটাও তোমার টোটাল কাজ, মানে কাজের পরিমাণ তোমার সেম হয়ে গেল, তাই তো? এখান থেকে তুমি ম্যান আর হচ্ছে বয়ের রেশিও এফিসিয়েন্সি বার করে নাও। তো দেখো 6 দিয়ে যদি আমি গুণ করি, 6 10 60M প্লাস হচ্ছে 6 15 90B সমান সমান হচ্ছে এদিকে 100M, তাই তো? তো 60M যদি আমি এদিকে নিয়ে আসি তো এটা বিয়োগ হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 40M সমান সমান এদিকে আছে 90B, তাই তো? এই শূন্য কেটে দাও। এবার দেখো যদি আমি এদের এফিসিয়েন্সি বার করি, বি তো এখানে আছে, তাই তো? এই এমকে যদি এদিকে নিয়ে আসি তো নিচে হয়ে যাবে এম সমান সমান, এখানে 4 আছে 4 রেখে দাও, এই 9কে এদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, নিচে হয়ে যাবে 9। তার মানে বি এর এফিসিয়েন্সি 4, 9 এর এফিসিয়েন্সি 9, ঠিক আছে? এই এফিসিয়েন্সিটাকে তুমি যে কোনো একটা ইকুয়েশনে রেখে দাও, ঠিক আছে? তো টোটাল কাজ আমার বেরিয়ে যাবে। তো আমি এখানেই রাখছি কারণ এটা ছোট আছে। তো দেখো ম্যান কত আছে 9 রেশিও, তো 9 কে 9 আর 100 গুণ করলে 900, তাই তো? তার মানে এই টোটাল কাজও চলে এলো আমার 900। এটা কি বলেছে যে সেই একা কাজ একজন ছেলে একা কত দিনে করবে, তো একটা ছেলে একদিনে কত এফিসিয়েন্সিতে কাজ করে 4 ইউনিট, তো 4 দিয়ে ভাগ করে দাও, তো কত হবে দেখো 4 22 88, মানে 22 দিয়ে যাবে, একটাই অপশন আছে, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার, তাই না? এইভাবে তোমরা করে নিবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যদি 497-এর 33% সমান সমান এক্স এর 71% হয় তবে এক্স এর মান নির্ণয় করো। একদমই সোজা, 497-এর 33%, 33%-এর সরানোর জন্য নিচে 100, বলছে এটা সমান সমান এক্স এর 71%, 71%-এর সরানোর জন্য নিচে 100, তো এক্স এর মান বার করে নাও এখান থেকে, তাই না? দেখো এই 100 কেটে যাবে, 71কে তুমি 7 দিয়ে কাটো, এটা চলে আসবে, মানে 7 দিয়ে কেটে যাবে এটা, তো কত হচ্ছে 3 7 21-এর 1 হাতে থাকলো 2, একটাই 1 দিয়ে আছে, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার এক্স এর মান, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি লাক্সারি ঘড়ির চিহ্নিত মূল্য হলো 75,000 টাকা। একটি উৎসবের সময় এটির উপর 18% ছাড় দেওয়া হয়, তারপরেও আরও 5,000 টাকার অতিরিক্ত ছাড় দেওয়া হয়। ঘড়িটির চূড়ান্ত বিক্রয় মূল্য কত হবে, তাই তো? দেখো টোটাল ঘড়িটির দাম আছে, মার্ক প্রাইস রেখেছে 75,000 টাকা, এটার উপর 18% ছাড় দিয়েছে, তার মানে বিক্রি করেছে কততে? যে কোনো জিনিস 100% হয়, সেখান থেকে 18% ছাড় মানে কত 82%-এ বিক্রি করেছে, 82%-এর সরানোর জন্য 100 নিচে, এটা ছাড়াও কি আরও 5,000 টাকার এক্সট্রা ছাড় দিয়েছে, তার মানে কি -5,000, তাই তো? ব্যাস এখান থেকে তুমি ক্যালকুলেট করে নাও, অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? তো দেখো
এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল। তো 82-র সাথে আমি এটা গুণ করি, 82 আর শূন্যতে শূন্য, 82 আর 5-এর সাথে যদি গুণ করি, এক কাজ করো 75 দিয়ে গুণ করো, লাস্টে তো শূন্য আসবেই। 75 দুইয়ে কত হয় 150, 150 শূন্য হাতে থাকলো 15। 75কে যদি আমি 2 দিয়ে গুণ করি তো কত হয়ে যাবে 150। এইদিকে যদি 4 গুণ করি তো 4 দুগুণি 8 হয়ে যাবে। তো 150-র সাথেও যদি আমি 4 গুণ করি তো কত হয়ে যাবে 600 হয়ে যাবে। 600 আর এখানে তোমার 15 আছে, তোমার 615, তাই তো, মাইনাস তোমার 5000। তো এই দুটো শূন্য এই দুটো শূন্য নেমে যাবে, 5 থেকে শূন্য গেল 5, 61 থেকে 5 গেল 56, সরি 61 থেকে 5 গেল 56। তো 56,500, অপশন নাম্বার ডি তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল ট্র্যাকে একই দিকে যথাক্রমে 39 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 21 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে। দ্রুতগামী ট্রেনটি ধীরগতির ট্রেনটিকে 26 সেকেন্ডে অতিক্রম করে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করুন। তাই তো, দেখো দুটোর সমান দৈর্ঘ্যের ট্রেন, তো আমি দুটোকে ধরে নিলাম সমান দৈর্ঘ্য, মানে কি একটা ট্রেনের দৈর্ঘ্য এক্স আর একটা দৈর্ঘ্য এক্স, যেহেতু সমান বলেছে। তো আমরা কি জানি ডিস্টেন্স সমান সমান কি হয় স্পিড ইন্টু টাইম। কিন্তু এই ডিস্টেন্স কেমনভাবে নির্ধারণ করা হয়, দেখো ট্রেন যদি একটা সিঙ্গেল পিসকে পার করে তাহলে তোমার ট্রেনের যেটা লেন্থ আছে সেটাই তোমার ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু ট্রেন যদি একটা প্ল্যাটফর্ম বা একটা ব্রিজ বা একটা ধরো কি বলবো টানেল বা অন্য একটা ট্রেনকেও যদি তোমার ক্রস করে কি না, তাহলে মানে ডিস্টেন্স যেটা হবে সেটা কি হয়ে যাবে, যে ট্রেনটা ক্রস করছে সেটার লেন্থ প্লাস এইগুলোর মধ্যে যেটা তোমার দেওয়া থাকবে সেটার লেন্থ তোমার যোগ হয়ে যাবে, সেটাই তোমার কি ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করবে। তো এখানে দেখো দুটো সমান দৈর্ঘ্যের ট্রেন আছে, তো যেহেতু একটা ট্রেন অন্য একটা ট্রেনকে ক্রস করছে তো লেন্থ আমার মানে ডিস্টেন্স কি হয়ে যাবে, দুটো ট্রেনের লেন্থ হয়ে যাবে, তাই না। তাহলে দেখো দুটো ট্রেনের সমান দৈর্ঘ্য মানে এক্স আর এক্স কি হয়ে যাবে 2x, ডিস্টেন্স সমান সমান স্পিড। এবার দেখো কি বলছে একই দিকে যাচ্ছে, একই দিকে যাওয়ার অর্থ কি রিলেটিভ স্পিড নেগেটিভ হয়ে যাবে। তো 39 থেকে 21 বাদ দিলে কত হবে তোমার 18। তো দেখো 18 তোমার কি আছে কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু আমাকে যে ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে সেটা মিটারে চেয়েছে, আর আমাকে টাইমও দেওয়া আছে সেকেন্ডে, তার মানে কি এটাকে আমাকে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে করতে হবে। তার জন্য 5/18 দিয়ে গুণ ইন্টু হচ্ছে টাইম, টাইম কত 26, ব্যাস এটাকে তুমি কাটাকাটি করে দাও অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না। এই 18 কেটে গেল, 2 বার এটা কেটে গেল তোমার 13 বার। তো 5 13 কত 65, তাহলে এক্স এর মান আমি কত পেয়ে গেলাম 65 মিটার। আমার কি যে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য, যেহেতু দুটো ট্রেন সমান আছে তো দুটো ট্রেনের দৈর্ঘ্য কত হয়ে যাবে 65 মিটার, অপশন নাম্বার সি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এ বি সি ত্রিভুজের ভেতর একটি বৃত্ত অন্তর্লিখিত আছে যা এ বি বিসি এবং এসি বাহুকে যথাক্রমে পি কিউ এবং আর বিন্দুতে স্পর্শ করে। তাই তো, মানে বলেছে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এই ত্রিভুজের ভেতর একটা তোমার বৃত্ত আছে, তুমি অ্যাডজাস্ট করে নাও। বৃত্তটা বলছে কি ত্রিভুজ এ, এটা হলো ত্রিভুজ বি, এটা ত্রিভুজ সি, পি কিউ আর এটাকে আমি ধরলাম পি, এটা হয়ে গেল কিউ, এটা হয়ে গেল আর, তিনটা বিন্দুতে স্পর্শ করছে। বলছে এ বি মাইনাস বিসি সমান সমান 3 সেন্টিমিটার, এ বি মাইনাস এসি হচ্ছে 2 সেন্টিমিটার, ত্রিভুজের পরিসীমা 60 সেন্টিমিটার, আমাকে পিবি আর এ আর এর মান বার করতে হবে। তাই তো, দেখো একটা আমি তোমাকে নিয়ম বলেছিলাম যে ধরো একটা বৃত্ত আছে, এই বৃত্তর উপর যদি দুটো স্পর্শ রেখা যায়, ঠিক আছে, আর সেটা যদি একটা বিন্দুতে মিলিত হয় তো এই যে স্পর্শরেখার যে মান হবে এটা তোমার সেম মান হবে। তাই তো, এটা আমরা প্রত্যেকেই জানি। তো দেখো এখানে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এক সেকেন্ড, তো এটা যদি আমি ত্রিভুজ ধরি এই দুটোকে আমরা স্পর্শরেখা ধরতে পারি, এটা এটা, তার মানে কি এটার যেটা মান হবে এটারও সেম মান হবে। সেরকম এই বৃত্ত, এটাকে যদি বৃত্ত ধরি এই দুটো তোমার স্পর্শরেখা হয়ে যাবে, এই বৃত্তটাকে যদি ধরি এই দুটো তোমার স্পর্শরেখা হয়ে যাবে, তাই না। তো দেখো এইটা যদি আমি ধরি এই দুটোর মান যদি ধরি, এই দুটোর মান সমান, তার মানে এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে, ঠিক আছে। এই দুটোর মান সমান মানে এটা যদি বি হয় তাহলে এটাও বি হবে, এই দুটোর মান সমান তো এটা যদি সি হয় তাহলে এটাও সি হবে। তাই তো, এটাই আমরা জানি। এবার দেখো আমাকে প্রশ্নে বলেছে যে এ বি মাইনাস বিসি সমান সমান 3 সেন্টিমিটার, ঠিক আছে, কি বলেছে এ বি মাইনাস বিসি সমান সমান 3 সেন্টিমিটার। তো দেখো যদি আমি এ বি ধরি, ঠিক আছে, এ বি, এক সেকেন্ড, দেখো আমাকে কি বলেছে এ বি মানে এই বাহুটা মাইনাস বিসি, ঠিক আছে, এটা বলেছে। তো এ বি কে দেখো যদি আমরা ভাগ করে দিই, এটা কি আছে এ প্লাস বি, তাই না, এটাও তো বাহুর মান এ প্লাস বি আর বি প্লাস সি। তো এ বির, এ বির মান কত আছে এ বি, তাই তো,
মানে এইভাবে আমরা বলতে পারি এ প্লাস বি, আর এদিকে বি প্লাস সি হচ্ছে এ বির মান, এ প্লাস বি, ঠিক আছে। এদিকে হচ্ছে মাইনাস বি সি এর মান কত আছে, বি প্লাস সি, বি প্লাস সি সমান সমান 3 সেন্টিমিটার। তো এখান থেকে দেখো প্লাস বি মাইনাস বি কেটে যাবে, তাই তো। তো এটা কত আছে তোমার, এ প্লাস সি সমান সমান 3 সেন্টিমিটার, ঠিক আছে। সেরকমভাবে আমাকে দেখো আরেকটা দিয়েছে কত, এ বি মাইনাস এসি 2 সেন্টিমিটার, এ বি মাইনাস এসি সমান সমান 2 সেন্টিমিটার, তাই তো। তো তুমি এখানে একটা জিনিস দেখো, এ বি কত আছে, এ বি এটা আছে, এখানে দেখো এ প্লাস বি, আর এসি কত আছে, এসি, তো কত হবে এ প্লাস সি, মানে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি মাইনাস এ প্লাস সি, তাই তো। এ বি এর মান তো এটা এ, এটা বি আছে, এই দুটোর যোগফলই না এ বি আছে। তো দেখো এখান থেকে তোমার মাইনাস এ প্লাস এ কেটে যাবে, তো বি প্লাস সি তোমার কত আসছে, বি প্লাস সি সমান সমান আসছে 2 সেন্টিমিটার, তাই তো। আমাকে বলেছে এবিসি ত্রিভুজের পরিসীমা 60 সেন্টিমিটার। আচ্ছা দেখো, যদি এবিসি ত্রিভুজের কথা বলে, এ বি মানে দেখো এই একটা এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, এই টোটালটার আমাকে পরিসীমা দিয়ে দিচ্ছে 60। তো দেখো এ দুবার পাচ্ছি আমরা, এখানে বি দুবার পাচ্ছি, সি দুবার পাচ্ছি, তো 2 যদি আমি কমন নিই, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান 60 সেন্টিমিটার আমরা বলতে পারি। 2 দিয়ে এটা যদি কেটে দিই, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত চলে আসছে, 30, তাই না। আমাকে বার করতে হবে পিবি প্লাস এ আর, তাই তো। তো দেখো পিবি আমরা কি পেয়েছি, পি কোথায় আছে, এই যে পি এখান থেকে এতটা আছে, তো পিবি এর মান এখানে কত আছে, বি, তাই তো। পিবি এর মান দেওয়া আছে বি প্লাস এ আর, তাই তো। তো এটা আছে এ, এটা আছে আর, এ আর এর মান আমার কত দেওয়া আছে, এ দেওয়া আছে, তো প্লাস এ হয়ে গেল, মানে বি প্লাস এ আমাকে বার করতে হবে, তাই তো। তো দেখো এ প্লাস বি প্লাস সি আছে, এখান থেকে যদি আমি দেখো সি যদি আমি কমন নিই, তাহলে মানে সি কে যদি এখানে রাখি, এ কে যদি এই পারে নিয়ে চলে আসে, তাহলে কত হবে, 3 মাইনাস, সরি, হ্যাঁ 3 মাইনাস এ হয়ে যাবে, তাই তো, সি এর মান। আর তুমি এরকমও করতে পারো, তুমি এ কে এখানে রেখে দাও, এ এখানে থাকলো, সি কে এই পারে পাঠিয়ে দাও, তো এ সমান সমান কি হয়ে যাবে, 3 মাইনাস সি, তাই তো। এটা হতে পারে। সেরকম বি এর মান, বি কে তুমি এখানে রাখো আর সি কে এই পারে পাঠিয়ে দাও, তাহলে কি আসবে, 2 মাইনাস সি। তাহলে দেখো এ এর মান আমি পেয়ে গেলাম, বি এর মান আমি পেয়ে গেলাম, তাই তো। তো এ আর বি এর মানই আমাকে বার করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে তুমি মনে রাখো 3টা জিনিস, এ প্লাস বি প্লাস সি সমান সমান 30, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এ সমান সমান 3 মাইনাস এ, বি সমান সমান 2 মাইনাস সি, ঠিক আছে। এটা আমি মিটিয়ে দিচ্ছি। দেখো আমরা কি কি পেয়েছিলাম, এ প্লাস বি প্লাস সি সমান সমান 30 পেয়েছিলাম, ঠিক আছে। আর পেয়েছিলাম এ সমান সমান 3 প্লাস সি, আর একটা পেয়েছিলাম বি সমান সমান 2 প্লাস সি। আর আমাকে বের কি করতে হতো এখান থেকে, পিবি প্লাস এ আর থেকে এ প্লাস বি এর মান আমাকে বার করতে হতো, তাই তো। তো দেখো এ এর জায়গায় আমরা লিখতে পারি 3 প্লাস সি, এখানে লিখে দিলাম 3 প্লাস সি প্লাস চিহ্ন। বি যে আছে, বি এর জায়গায় আমরা লিখতে পারি 2 প্লাস সি, তো 2 প্লাস সি, আর এখানে প্লাস সি আছে, তো সি লিখে দাও, সমান সমান 30, ঠিক আছে। তো দেখো 3 2 5, 5কে যদি আমি এদিকে নিয়ে আসি, তো মাইনাস 5 এদিক থেকে মাইনাস হয়ে যাবে, তো 1 2 3, 2c সমান সমান, সরি 3c আছে তাই না, 3c সমান সমান 25, তো c সমান সমান কত হবে, 25/3, তাই তো, এটাই হয়ে যাবে। তো দেখো টোটাল যদি এ প্লাস বি প্লাস সি সমান সমান যদি 30 হয়, আর শুধু সি সমান সমান যদি 25/3 হয়, তাহলে আমাকে বলো এ প্লাস বি এর মান কত হবে। 30 থেকে 25/3 বাদ দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে, তাই না। তো 30 থেকে যদি 25/3 বাদ দিই, 30 মাইনাস 25/3, এটাই তোমার সমান সমান কি, এ প্লাস বি এর হয়ে যাবে। 3 30 90, 90 থেকে 25 বাদ দিলে কত হয়, 65, তো 65/3 তোমার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ডি, ঠিক আছে। তো এইভাবে তোমরা করে নিবা। ইন কেস যদি এই প্রশ্নটা তোমার প্রথম দিকে চলে আসে না, তো চেষ্টা করবা যে প্রথম দিকে যদি, প্রথম দিকে করতে চাও না, শেষের দিকেই করো, বুঝতে পারলে তো। একটু তোমার ক্যালকুলেশন নাই, কিন্তু একটু বেশি স্টেপ করতে হবে, বুঝতে পারলে। কিছু কিছু স্টেপ তুমি বাদও দিতে পারবা, কিন্তু সময় লাগবে, মেন কথা এটাই, বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে ভাগের একটি প্রশ্নে ভাজক হলো ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 6 গুণ,
যদি ভাগশেষ 25 হয় তবে ভাজ্য কত হবে? তারপর এই প্রশ্নটা তোমাদের এএলপি 2026-এ জিজ্ঞেস করেছে। তারপর রিসেন্ট যে এক্সামটা হলো না আন্ডার গ্র্যাজুয়েট, এখানেও এই কোশ্চেনটা খুব জিজ্ঞেস করেছে, বুঝতে পারলে তো? মানে একদম ধরো এক একটা সেটে 2 বার 3 বার করে জিজ্ঞেস করেছে সেম প্রশ্ন, ডাটা চেঞ্জ করে। তো দেখো খুবই সোজা অঙ্ক, আমরা এই অঙ্কগুলো 5-6-এ শিখেছিলাম, তাই না? বলেছে ভাগশেষ 25, আর আমাকে বলেছে ভাজক হলো ভাগফলের 10 গুণ ভাগশেষের 6 গুণ। তার মানে ভাজক আমরা বলতে পারি ভাজক হলো ভাগশেষের 6 গুণ, ভাগশেষ আছে 25, এর 6 গুণ। তার মানে ভাজক কত? 150। আর কি বলছে? ভাজক হলো ভাগফলের 10 গুণ, তো ভাজক হচ্ছে 150, এ হচ্ছে ভাগফলের, ঠিক আছে, ভাগফলের 10 গুণ ইন্টু 10। এখান থেকে আমরা ভাগফল পেরিয়ে যাবো, এই 10 দিয়ে আমরা এই শূন্য কেটে দিই, তো ভাগফল কত পেলাম? 15। ব্যাস, এবার তোমাকে ভাজ্য বার করতে হবে। তো ভাজ্য বার করার ফর্মুলা কি? সেকেন্ড, ভাজ্য সমান সমান ভাজক, ঠিক আছে, ভাজক ইন্টু ভাগফল যোগ হচ্ছে তোমার কি ভাগশেষ। ব্যাস, এবার তুমি মান রেখে দাও। ভাজক আমরা কত পেয়েছি? 150 ইন্টু ভাগফল কত পেয়েছি? 15 প্লাস ভাগশেষ কত পেয়েছি? 25। তো 15 কত হয়? 225, মানে 2250 প্লাস হচ্ছে তোমার 25, তো যোগ করলে কত হবে? 2275। এটাই তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুটো বৃত্তের পরিধির অনুপাত 5:9 হলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? দেখো পরিধির অনুপাত যদি এত হয় না, ক্ষেত্রফলের অনুপাত হবে এদের স্কোয়ার। 5-এর স্কোয়ার কত হয়ে যায়? 25, 9-এর স্কোয়ার কত হয়? 81। তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার বি। কেন এরকম হয় জানো? দেখো বৃত্তের পরিধি কি হয়? 2πr। তো দুটো বৃত্ত আছে, তো আমি একটার ধরে নিলাম ব্যাসার্ধ হচ্ছে R1 আর দ্বিতীয়টার হচ্ছে ব্যাসার্ধ R2, তো 2πr2। দেখো 2π কেটে যাবে, তো এখানে শুধু আর পড়ে থাকলো, তো এটার আমাকে অনুপাত কত দিয়েছে? 5:9। এবার আমাকে ক্ষেত্রফল বার করতে বলেছে। ক্ষেত্রফল কি হয়? πr²। তো এটা প্রথম বৃত্তের ক্ষেত্রফল 1 দিলাম, এটা দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল πr², R2 এর স্কোয়ার। এই পাই কেটে যাবে, তার মানে কি আমাকে আর এর স্কোয়ারই করতে হবে আলটিমেট। তো 5-এর স্কোয়ার 25, 9-এর স্কোয়ার 81, এই জন্যই হয়। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিবা। ঠিক আছে, তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে সেটা কমেন্ট সেকশনে জানিও, নেক্সট শিফটে আমি তোমাকে সেই কোশ্চেনটা বুঝিয়ে দেবো, কেমন? আর ক্লাসটা যদি ভালো লাগে বা খারাপ লাগে, যেরকমই লাগো, তোমার ফিডব্যাক আমাকে অবশ্যই দিও। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।